বাড়ির থেকে বেরোতে না বেরোতে এরকম একটা ঝামেলার মধ্যে পড়বো সেটা বিশ্বাস করো আমি সত্যিই ভাবতে পারি নাই। কাকুটার সাথে সাংঘাতিক লেভেলের ঝগড়া করলাম। কি নিয়ে ঝগড়া করলাম চলো এই ভিডিওতে একদম প্রথম থেকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি তো খুব সুন্দর করে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে আজকে এরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমি পড়বো। আর আমার না কখনো কারোর সঙ্গে উপজে ঝগড়া বাঁধানোর কোনো ইচ্ছা থাকে না। এই যে দেখো না, আমাদের ঠাকুরনগর প্ল্যাটফর্মে একদম যে সোজাসুজি গ্যারেজটা রয়েছে, বৈদ্য গ্যারেজ। তো এই গ্যারেজে বিগত আমি প্রায় ৬-৭ দিন ধরে গাড়ি রাখার চেষ্টা করছি। আমি যখনই বলি কাকু গাড়িটা কি ভিতরে রাখা যাবে, তখন আমাকে ডাইরেক্ট বলে যে না গাড়িটা ভিতরে রাখা যাবে না। যখন আমি জিজ্ঞাসা করি তাহলে কি বাইরে রাখতে পারবো, বলে কি না। যদি বলি কাকু গাড়িটা আমি আজকে একদিনের জন্য রাখবো, আমি রাত্রে নেব বা পরের দিন নেব, বলে না। মানে এই কাকুটার কি সমস্যা আমি সেই জিনিসটাই বুঝতে পারি না। আর জানো তো, আমি যখন গাড়িটা নতুন কিনেছিলাম আমি কিন্তু এখানেই গাড়ি রাখতাম। মানে গোবরডাঙ্গা, বারাসাত যেখানেই আমি যাই না কেন, চাঁদপাড়া যেখানেই যাই, হাবড়া, আমি গাড়িটা সবসময় ওই গ্যারেজেই রাখতাম। তারপরে দেখলাম কি ১০ টাকা দিয়ে ২-১ ঘন্টার জন্য গাড়ি না রেখে বাইরে পার্কিং রয়েছে আর এখানে আমি গাড়িটা রেখে দিই। তো পার্কিং এ আমি গাড়িটা কিন্তু তারপর থেকে যখনই আমি লোকালে কোথাও যাই তখন আমি কিন্তু গাড়িটা এখানেই রাখি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি বেশ কিছুদিন ধরে ব্যাপারটা নোটিস করলাম যে আমি যখনই বলি যে কাকু আমি এখানে গাড়িটা রাখবো, কাকু ডাইরেক্ট আমাকে না বলে দেয়। মানে মনে হয় কাকুর সাথে আমার পার্সোনালি কোনো ব্যাপার নিয়ে হয়তো ঝগড়া বা কোনো সমস্যার মধ্যে হয়তো আমি রয়েছি। আমি এই জিনিসটাই না বুঝতে পারছি না। তো তারপর থেকে আমি আর কাকুর দোকানে গাড়ি রাখতে যাইও না আর বলিও না। ওই যে বলে না, বিড়াল গাছ মানে ঠেলায় পড়লে গাছে উঠতে ঠিকই বাধ্য। আজকে আমার সাথে কি হয়েছে, আমি হচ্ছে গাড়িটা নিয়ে ওখানে গেছি। এবার আমি বললাম কাকু গাড়িটা কি রাখতে পারবো, বলে কি না গাড়ি রাখার জায়গা নেই, কোনো স্লট ফাঁকা নেই। তারপরে আমি চলে গেলাম আমাদের ১ নম্বর প্ল্যাটফর্মের একদম ফার্স্টের দিকে একটা গ্যারেজ রয়েছে। ওই গ্যারেজটা খুবই ভালো। ওখানে তো গাড়ি রাখার কোনো ব্যবস্থাই নেই, প্রচুর পরিমাণ জল। সেই কারণে বাধ্য হয়ে আবার ওখানটায় রিটার্ন ভাইকে নিয়ে গাড়িটা আসতে হলো। ভাই প্রচুর রিকোয়েস্ট করলো কাকু আমরা ট্রেনটা ধরবো, এখন গাড়িটা না রাখতে পারলে কোনোভাবে ট্রেনটা আমি ধরতে পারবো না। তো তারপরে কিন্তু বাধ্য হয়ে গাড়িটা কিন্তু ওখানে আমরা রাখতে পারলাম। কিন্তু আমি এখানে একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হচ্ছে গাড়ি মানে সত্যিই কি কাকুর দোকানে জায়গা ছিল না, নাকি আমি গাড়িটা কাকু আমাকে দেখে আমি রাস্তার সাইডে মানে পার্কিং এর জায়গায় রাখি, আর এখন আমি পার্কিং এর জায়গায় না রেখে ওনার দোকানে রাখছি, তাই আমার বিপদের সময় উনি গাড়িটা রাখতে দিল না। বিষয়টা ঠিক কি? তোমরা যারা বুদ্ধিমান আছো অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিও। যাই হোক, বক বক করতে করতে ফাইনালি আমি চলে আসলাম বনগাঁ স্টেশন। আর বনগাঁ স্টেশনে আসার পরেই দেখি অলরেডি এদিকে ট্রেন ছেড়ে দিচ্ছিল। আর সেরকম অবস্থায় একটা পেস্ট্রি কিনে, মানে ঠান্ডা ১ বোতল জল কিনে আমি কিন্তু ট্রেনের মধ্যে উঠে পড়ি। আর ট্রেনের মধ্যে উঠতে না উঠতেই তোমরা জাস্ট দেখো, আজকে ট্রেনের মধ্যে উঠে আমি একটু ভিডিও দেখছিলাম, আর ভিডিও দেখতে দেখতে কখন যে আমি কুপার্স হল্টে চলে এসেছি সেটা আমি বুঝতেই পারলাম না। আর এই কুপার্স হল্টে আমি কখনো নামিনি, কিন্তু একদিন নামার খুব ইচ্ছা আছে। আর আমার ভাইকে নিয়ে একটা প্রবলেমের মধ্যে আমার পড়তে হয়। চলো সেই বিষয়টা তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করি। তার আগে দেখো, এই হচ্ছে আমাদের রানাঘাট জংশন। তো ফাইনালি আমি রানাঘাট জংশনে চলে গেছি। আজকে কি কারণে আমি এখানে এসেছি সেটা তোমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করব। তার আগে ব্যাপারটা আমি ক্লিন করি। তো বিষয়টা কি হচ্ছে, আমি সবসময় লেডিসে উঠি, যত ঝগড়া হোক, চুলোচুলি হোক, মারামারি হোক, ঝামেলা মানে ফাটাফাটি হয়ে গেলেও আমি সবসময় লেডিসেই উঠি। এবার আমার ভাই হচ্ছে, আমার হাইট ৫ ফুট ৪, আর আমার ভাই আমার থেকে অলরেডি ২ ইঞ্চি লম্বা। এবার কি হয়, যখন আমি লেডিসে উঠি তখন না লোকজন ভাবে কি যে ও একটা ছেলে ভুল করে হয়তো লেডিসে উঠে গেছে। আর এখন তো রাস্তাঘাটের কি পরিমাণ একটা স্ট্রিক্ট ব্যাপার সেটা আশা করি আমার থেকে তোমরা ভালো জানো। Years later. সেই একটাই কারণে এখন থেকে আমার বোধহয় আর লেডিসে ওঠা হবে না, ভাইকে নিয়ে জেনারেল কম্পার্টমেন্টে উঠতে হবে। আর জেনারেল কম্পার্টমেন্টে উঠলে কাকু, দাদু, জেঠু, পিসেমশাই যারাই আছে না কেন, এমন তো চ্যাংড়া ছেলে ফেলে এদের কথা বাদ দিয়ে দিলাম, এরা এমন ভাবে তাকায়, মানে যে যার বিবাহিত হয়ে গেছে, যে বিবাহিত মহিলা তার দিকেও তাকাবে, যে একটা কুমারী মহিলা তার দিকেও তাকাবে, যে একদম ছোট একটা বাচ্চা তার দিকেও তাকাবে। কি জানি এই বিষয়গুলো কেন যে ছেলেরা করে, আর এই একটা কারণে আমার কখনো জেনারেল কম্পার্টমেন্টে মানে কোনো রকম ভাবে উঠতে ইচ্ছা করে না, কোনো রকম ভাবে না। তারপরে তো ব্যাড টাচ, খারাপ কথা, উল্টো পাল্টা অনেক রকম ব্যাপার তো রয়েইছে, যেটা কিনা জেনারেল কম্পার্টমেন্টে হয়। তো আমি এই কারণে সবসময় লেডিসে মানে প্রচুর পরিমাণ কমফোর্টেবল ফিল করি, যে ঝগড়া হোক, মারামারি হোক, তারপরেও সব মেয়েরা ওঠে, আর এই কারণে আমি লেডিসটা প্রচুর পরিমাণ
প্রেফার করি নিজের জন্য। কিন্তু ভাই এখন যেহেতু বড় হয়ে যাচ্ছে, ওর এখন বয়স প্রায় 14 বছর হয়ে গেছে, তো এখন ওকে নিয়ে লেডিস কম্পার্টমেন্টে সত্যি ওঠা যায় না। আজকে আমার রানাঘাটে একটু কাজ ছিল, এই কারণে চলে এসেছি। প্রথমে এসেছিলাম রেজিস্ট্রি অফিসে। রেজিস্ট্রি অফিসে আমি যখন এসেছি, আমি কোনো কিছুই চিনতে পারি না, জানো তো, কারণ আমাদের ঠাকুরনগরের কিন্তু যাবতীয় সব কাজ চাঁদপাড়াতে হয়। যেমন কৃষি অফিস, বিডিও অফিস, বিএলআর অফিস, রেজিস্ট্রি অফিস, এমনকি আরো অনেক অনেক অফিস, সবই কিন্তু আমাদের ঠাকুরনগরবাসীদের কাজবাজ কিন্তু হয় হচ্ছে চাঁদপাড়াতে। আর এদিকে রানাঘাট যে মানে যারা পায়রাডাঙ্গা, রানাঘাট, হবিবপুর, কালীনারায়ণপুর থাকে, এদের সবার কাজ হয় রানাঘাটে, আর না হয়তো হয় হবিবপুরে। তো এত পরিমাণ প্রবলেম হয়, আর আমি এদিকের কিছুই চিনি না, যেহেতু আমার আজকে একটা কাজের জন্য এখানে আসতে হয়েছে। তো সেই কারণে আমি না কোনো কিছু বুঝতে পারছিলাম না যে কোন দিক থেকে কোন দিক যাব। কিন্তু হ্যাঁ, নতুন নতুন জায়গা আমার কিন্তু ঘুরতে প্রচন্ড ভালো লাগে। আমি মানে প্রচন্ড পরিমাণ নতুন জায়গা ঘুরতে, নতুন কিছু অভিজ্ঞতা আনতে প্রচুর পরিমাণ এক্সাইটেড থাকি যে কি হতে পারে। যাই হোক, আমার যে কাজবাজগুলো ছিল সেগুলো আমি কোনো রকম ভাবে কমপ্লিট করলাম। কমপ্লিট করে আমি দৌড়াতে দৌড়াতে চলে এসেছি, কারণ সকালবেলা খেয়েছি দুটো পান্তা ভাত, আর সেটা খাওয়ার পর পেটটা আমার একদমই ভরা না। আর সেই কারণে কিন্তু আমার আবার পরিমাণ প্রচুর খিদে পেয়ে যায়, যে খিদে পাওয়ার জন্য কিন্তু বাধ্য হয়ে আমাকে আবার চলে আসতে হয়। তো প্রায় হাফ কাজ কমপ্লিট করে শুধুমাত্র খিদে পেয়েছে, সেই কারণে আমি চলে এসেছি। আজকে তোমাদের এমন একটা বিরিয়ানির সন্ধান দেব, দেখো, বিরিয়ানির কিং। আর এই বিরিয়ানির কিং এ কিন্তু পুরো তোমরা সাংঘাতিক লেভেলের বিরিয়ানি পেয়ে যাচ্ছ। যদি এই দোকানটা আমি প্রথমে এসেছি, কিন্তু এই দোকানের কিন্তু ব্যবহার, তার সঙ্গে সুবিধা, তার সঙ্গে খাবারটা পুরো ফাটাফাটি। যাই হোক, দেখো, আমরা এখানে নিয়ে নিয়েছিলাম 2 পিস চিকেন, 1 প্লেট বিরিয়ানি ডিম দিয়ে, সেটার প্রাইস পড়েছে হচ্ছে 140 টাকা। আর একটা প্লেন বিরিয়ানির সঙ্গে হচ্ছে ছিল 1 পিস আলু, তার সঙ্গে ছিল হচ্ছে 1 পিস চিকেন, সেটার দাম পড়েছিল 100 টাকা। আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম একটা চিকেন চাপ, যেটা কিনা মাত্র মাত্র পড়েছে 50 টাকা। তোমরা যদি লেগ পিস দিয়ে খাও সেটা পড়বে 60 টাকা। মোটামুটি এই খেয়ে আমি কি বলবো, এত দারুণ হয়েছে, পুরো মুখে লাগার মতন। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবার কোনো ভিডিও।